তো গাইজ ফাইনালি আমাদের বাংলার মানুষ যেটা চেয়েছিল সত্যি আজকে সেটাই হয়নি, তার উল্টোটা হয়েছে। তো দেখুন আজকে কি ঘটেছে সারা বাংলা জুড়ে বা সারা দেশে আপনারা সবাই জানেন। আমি সে সমস্ত বিষয় নিয়ে এক্সট্রা কোনো কথা বলবো না, শুধু আমি একটা কথাই বলবো যে আমি 6 থেকে 7 জনের উপরে একটুখানি নজর রেখেছিলাম যে তারা আসলে কি করবে, তারা কারা। আমি আপনাদেরকে আগে নামগুলো বলি যে আমি কাদের উপরে নজর রেখেছিলাম এবং তারা কি করেছে, আর আমি ইনাদের উপরে নজর কেন রেখেছিলাম আমি সেটাও আপনাদেরকে বলবো। প্রথম নজর রেখেছিলাম দেবাংশু, সুজাতা, রচনা, সায়নী, অর্জুন সিং এবং মহুয়া মৈত্র। তো কয়জন টোটাল? 7 জন। এই 7 জনের উপরে আমি একটুখানি নজর রেখেছিলাম। কেন রেখেছিলাম জানেন? মহুয়ার উপরে এই কারণেই নজর রেখেছিলাম যে মহুয়া যদি যেতে, মহুয়াকে একবার সাসপেন্ড করা হয়েছিল, তারপরে মহুয়াকে আবার টিকিট দেওয়া হয়েছে, মহুয়া আবার সেখান থেকে ভোটে লড়ে যদি মহুয়া এই মুহূর্তে, আমি এখন ভিডিওটা বানাচ্ছি সন্ধে 7টা 10 বাজে, তো মহুয়া মৈত্র এই মুহূর্তে 57-58 হাজার ভোটে লিড করছে। এই মুহূর্তে আমি ভিডিওটা বানাচ্ছি সন্ধে 7টা 10 মিনিটে, সেই মুহূর্তে মহুয়া মৈত্র 58 হাজার ভোটে প্রায় লিড করছে। তার মানে বুঝতে পারছেন যে এই সিটটা প্রায় মহুয়া মৈত্র প্রায় ধরে রাখুন যে কনফার্ম এটা জিতছে। তো মহুয়া মৈত্র এনাকে আমি রাডারে কেন রেখেছিলাম? এই কারণেই রেখেছিলাম যে মহুয়া মৈত্র এমন একজন মহিলা যার উপরে অনেক রকমের অভিযোগ উঠেছে, এবং মহুয়া মৈত্রর ব্যাপারে আমি ভিডিও বানিয়েও আমি আপনাদেরকে দেখিয়েছি যে মহুয়া মৈত্র কি ধরনের একজন মহিলা। তিনি একজন ইন্টারন্যাশনাল চ্যানেলের মালিককে পর্যন্ত ডবল ফিঙ্গার দেখিয়ে দেওয়া একজন মহিলা। তো সেরকম একজন মহিলা যদি ভোটে যেতে, তাহলে সত্যি আমাদের বাংলার জন্য আর আমাদের দেশের জন্য আর পার্লামেন্টের জন্য কতটা 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 কি, আমি সেটা এখন না বললেও আপনারা নিশ্চয়ই বুঝে যাচ্ছেন যে বা বুঝতে পারছেন যে কতটা কি। তারপরে অর্জুন সিং, অর্জুন সিং এই মুহূর্তে এখন সন্ধ্যে 7টা 10 বাজে, এই মুহূর্তে অর্জুন সিং 64,000 ভোটে পিছিয়ে রয়েছে। 64,000 ভোটে। আর এই যে অর্জুন সিং এর দিকে আমার নজরটা রাখার কারণ, অর্জুন সিং তৃণমূল থেকে বিজেপিতে, বিজেপি থেকে তৃণমূলে, তৃণমূল থেকে আবার বিজেপিতে। দেখুন আপনারা যে যাই বলুন, আমি এই অর্জুন সিংকে নিয়ে আগেই ভিডিও বানাতে চেয়েছিলাম যখন এরকম করছিল, আর বিজেপি যখন টিকিট দিল আমি তখনই এর বিরোধে আমি ভিডিও বানাতে চাচ্ছিলাম। বাট আমি একটা পোল রেখেছিলাম, সেই পোলে অ্যাকচুয়ালি জানতে চাইছিলাম যে আপনাদের কি মতামত বা আপনাদের কি ব্যাপার এই সমস্ত বিষয় নিয়ে। তো তখন যখন দেখলাম যে পোলের মধ্যে বেশিরভাগ মানুষই অর্জুন সিংকে দলে নেওয়া, বিজেপির দলে নেওয়া ঠিক মনে করেছে, সেই জন্য আমি আর ভিডিওটা বানাইনি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি তখন যে ভিডিওটা বানাতে চেয়েছিলাম তার একটা কথা আপনাদেরকে বলে দেই। দেখুন যে কোনো রাজনৈতিক নেতাই হোক না কেন, একবার এই দল আর একবার ওই দল, আবার ওই দল আবার এই দল, এইরকম করা কোনো রাজনৈতিক নেতাকে লোককে ভোট দিয়ে জেতানো উচিত না। তাতে সে বিজেপির হোক, তাতে সে তৃণমূলের হোক বা অন্য যে কোনো দলের হোক না কেন, যারা দল পরিবর্তন করে, যাদের কোনো মানে একটা দলের প্রতি ভালোবাসা বা একটা দলের প্রতি একটা সেই আদর্শ রেখে কাজ করার, যাদের এই জিনিসটাই ভিতরে নেই, তাহলে সেই লোকটা মানুষের জন্য কত কি করবে এটা তো ভাবার বিষয়। ভাবার বিষয় কি ভাবার বিষয় না। এরপরে সায়নী ঘোষ, আর সায়নী ঘোষের ব্যাপারে আমার আলাদা করে আপনাদেরকে কোনো কিছু বলার কোনো কিছুর প্রয়োজন আছে? কারণ আমি সায়নী ঘোষের ব্যাপারে ভিডিও পর্যন্ত, আলাদা করে ভিডিও পর্যন্ত বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি। সেই সায়নী ঘোষ এই মুহূর্তে যাদবপুর থেকে 2,58,000 ভোটে এগিয়ে রয়েছে। 2,58,000 ভোটে। আমি কালকে পর্যন্ত অনেক জায়গা দেখেছি যে যাদবপুরের এই সায়নী ঘোষ মানে আর কি জেতার সম্ভাবনা খুবই কম রয়েছে, ঠিক আছে, যদিও যেতে খুবই কম ভোটে জিতবে এরকমই সম্ভাবনা দেখাচ্ছিল। বাট আজকে যখন রেজাল্ট আসছে সেই সময় দেখা যাচ্ছে 2,58,000 ভোটে সায়নী ঘোষ এগিয়ে রয়েছে। আর সায়নী ঘোষ এমন একজন মহিলা যিনি শিবলিঙ্গে কন্ডম পরিয়ে সেটা টুইটারে পোস্ট করে। সায়নী ঘোষ এমন একজন মহিলা যে বলে যে ঈদের দিনে সে মুসলিমদের বাড়িতে গিয়ে বিরিয়ানি পর্যন্ত খেয়ে আসবে। আর এবার রচনা ব্যানার্জি, রচনা ব্যানার্জি এই মুহূর্তে 75,000 ভোটে এগিয়ে রয়েছে। বুঝতে পারছেন, রচনা ব্যানার্জি 75,000 ভোটে এগিয়ে রয়েছে। রচনা ব্যানার্জির দিদি নাম্বার 1 দেখে রচনা ব্যানার্জির ব্যাপারে আপনাদের মনের মধ্যে যার যেমনই ধারণা থাক না কেন, এটা কিন্তু আপনারা সবাই ভাবতেন যে রচনা ব্যানার্জি ভীষণ বুদ্ধিমানী মেয়ে, রচনা ব্যানার্জি খুবই বুদ্ধিমানী মহিলা, খুবই ভালো একজন অ্যাক্টর। কিন্তু তার আসল বুদ্ধিমানের পরিচয় এবং তার আসল অ্যাক্টিংয়ের পরিচয় সেটা কিন্তু আপনারা গত 2-2.5 মাসে খুব ভালোভাবে দেখেছেন কিনা? তো সেই লোকটা এখন 58,000 ভোটে এগিয়ে রয়েছে, লকেটকে হারিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন?
লকেটের মতো একজন নেত্রীকে রচনার মতো একজন লোক এসে হারিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? এবার ভাবুন যে পার্লামেন্টে কি হতে চলেছে, কারা পার্লামেন্টে যাচ্ছে। আমি শুধুমাত্র এই কারণেই ভিডিওটা বানাচ্ছি, কারণ আপনারা তো সব আপডেট পেয়েই যাবেন অন্য অন্য ভিডিও দেখে। আমার কাছ তো এই সমস্ত ভিডিও বানানো নয়, আমার কাজ হচ্ছে হালকা পাতলা এন্টারটেনমেন্ট করা এবং বাস্তবিক জিনিসটা আপনাদের সামনে তুলে ধরা। আমার তো এই সমস্ত কাজ নয়, কিন্তু আমি এরকম বানাচ্ছি কেন জানেন? এই কারণ, এই মানে এটা বোঝানোর জন্য যে পার্লামেন্টে এবার কি হতে চলেছে। তারপরে রয়েছে সুজাতা। দেখুন, সুজাতা ৬,০০০ ভোটে পিছিয়ে রয়েছে, খুব একটা কম ভোটে নয়। আমি যে সময় ভিডিওটা বানাচ্ছি মাত্র ৬,০০০ ভোটে পিছিয়ে রয়েছে, খুব কম ভোট নয়, কিন্তু খুব কম ভোট নয়। আর সুজাতা হারবে না জিতবে সেটা তো আপনারা একটু পরেই জানতে পারবেন। অ্যাটলিস্ট রাত ৯টা-১০টা পর্যন্ত প্রায় সব ক্লিয়ারই হয়ে যাবে। তো সুজাতা মণ্ডল এই মুহূর্তে ৬,০০০ ভোটে পিছিয়ে রয়েছে, কিন্তু সুজাতা মণ্ডলও যদি জেতে তাহলে বুঝতে পারছেন তো। তারপরে দেবাংশু। দেবাংশু যে হারবে এটা সবারই জানা ছিল, প্রায় সবারই জানা ছিল, সবাই ভাবতো। তো এই দেবাংশুর এই জায়গাটা যদি দেবাংশু জিতে যেত আর প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি হেরে যেত, তাহলে বিজেপির মুখ দেখানোর মতো পর্যন্ত অবস্থা থাকতো না, বুঝতে পারছেন ব্যাপারটা। আর তমলুকের মতো একটা জায়গা যেখানে শুভেন্দু অধিকারীর দবদবা বলা চলে, সেখানে যদি এই দেবাংশু জিতে যেত তাহলে কি হতো বুঝতে পারছেন। তো দেবাংশু এই মুহূর্তে ৬০,০০০ ভোটে পিছিয়ে রয়েছে। তো দেবাংশু ধরে রাখুন যে এখানে প্রায় হারছে। তো দেবাংশু এখানে হারছে আমার মনে হয়। দেখুন, এখানে আমি আমার একটা ছোট্ট ওপিনিয়ন দেব যে এখানে দেবাংশুর বদলে যদি এখানে সায়নী বা মহুয়া এই দুজনের মধ্যে যদি কেউ একজন হেরে যেত আর দেবাংশু যদি জিতে যেত, বা দেবাংশু যদি অন্য কোনো কেন্দ্র থেকে দাঁড়িয়ে যদি জিতে যেত, তাহলে আমার মনে হয় আমি বেশি খুশি হতাম। অ্যাটলিস্ট মহুয়ার মতো, সায়নী ঘোষের মতো কোনো লোককে আমাদেরকে পার্লামেন্টে দেখতে হতো না, ব্যাস। আর এনাদেরকে আমরা পার্লামেন্টে এই কারণেই দেখতে চাই না যে এনাদের কর্মকাণ্ড আপনারা আগেই দেখেছেন। তো সেই ব্যাপারেই বাস আজকের মতো এই ভিডিওটাই এখানেই শেষ। আমি আর বেশি কোনো কিছু বলতে চাইছি না। আজকে খুব শর্ট টাইমে এই ভিডিওটা কোনো রকমের ছাদের উপরে বসে আমি আপনাদেরকে বানিয়ে দিলাম যে পার্লামেন্টে কারা যাচ্ছে, তারা পার্লামেন্টে গিয়ে আপনাদের জন্য কত কি করতে চলেছে, কত লোকে কত কিছু নতুন নতুন, যেরকম শিবলিঙ্গে কি সব পরানো থেকে শুরু করে সেই সমস্ত জিনিস সাপ্লাই দেওয়া থেকে শুরু করে এখন পার্লামেন্টে কত কি হতে চলেছে, ডবল ফিঙ্গার, ত্রিফল ফিঙ্গার, কত কি ফিঙ্গার, এই সমস্ত কত কি হতে চলেছে এখন পার্লামেন্টে। তো সেগুলোও দেখার একটা নতুন করে সুযোগ আপনারা পেয়ে গেলেন। আর তার সঙ্গে আমরাও সেই সমস্ত বিষয়ের উপরে নতুন করে ভিডিও বানানোর সুযোগ পেয়ে গেলাম, যে আপনারা দেখতে পাবেন যে পার্লামেন্টে কী রকমের কি সার্কাস চলছে। সেই সার্কাসটা আপনাদের সামনে দেখানোর জন্য তো কাউকে হতে হবে, তো আমরা নয় তারাই হলাম আপনাদের সামনে সেই সমস্ত সার্কাস তুলে ধরবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন, আর চেষ্টা করছি আগামীকালকে একটা পুরোপুরি ডিটেলসে ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরার। তো সবাই ভালো থাকবেন।